সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আপনি নিজেই বলেছেন। এটি আসলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সবসময় বলা হচ্ছিল যে একটি যৌক্তিক সময় তারা সরকারকে দিতে চায়। সেই যৌক্তিক সময় আসলে শেষ হয়ে গেল কিনা? কারণ রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস, যে দাবি, আপনি জানেন যে এটা দিন দিন আসলে জোরালো হচ্ছে, বা নির্বাচনের চাপ ধীরে ধীরে বাড়ছে কিনা? দেখেন, স্বাধীনতার 54 বছরে ওই বোধহয় মানে বিজয়ের উল্লাসের সময় চলে আসছে, তাই না? আর বোধহয় আধা ঘন্টা বা 10-15 মিনিট পর তা খন্দকার টিয়ের রুল আমিন সাহেব এখানে আছে, রবিউল ভাই আছেন। উনারা যে বললো না যে সিন্ডিকেট বা আমাদেরকে দায়িত্ব দেওয়া হোক, বললো না আপনাদের ব্যবসায়িক সংগঠনের তো ব্যবসায়িক নেতাকে তো বাণিজ্য উপদেষ্টা করলো। এ ভদ্রলোক তো মানে এবার পুরাটি খেয়ে ফেলিল। আপনি দায়িত্ব নিছেন না, তার মানে কি আসলেন মানে কি 5 বছর থাকবেন নাকি? আসলেন মানে কি 5 বছর থাকবেন বা অন্যভাবে নেন না? আমি ওনাকে সম্মানের সাথে বলবো। আবার দেশের যে অবস্থা, তাতে মানুষ কিন্তু ওই রবিউল ভাই বলল নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তারা উদ্গ্রীব হয়ে রয়েছে। এখন ভোট দেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য, হ্যাঁ, এবং নির্বাচনকে চাচ্ছে তারা। তাই আমাদের ভাই বলে 31 দফা, আমরা কিন্তু জাতীয় পার্টি 19 দফা দিয়েছিলাম, 19 দফা। তো ওই 19 দফা মতো আপনাদের এগুলির ভিতরে আছে আমি মনে করি। হ্যাঁ, আমি তো পড়েছি যে 19 দফা আমাদের জাতীয় পার্টি আছে, এবং আপনার 31 দফা বিউটিফুল, আপনাদেরটা আমি পড়েছি। আর পার্টি যেহেতু 19 দফা দিয়েছে, ওইটার প্রতি আমার সমর্থন থাকবে। আমি মনে করি যে এগুলি সার্বিক, আমরা তো অলরেডি সংস্কার দিয়েই দিচ্ছি। আপনি 31 দফা দেওয়া মানেটাই তো একটা সংস্কারের একটা পার্ট। আমি 19 দফা দেওয়া মানে সংস্কার একটা পার্ট। তাইলে এগুলি নিয়ে এত দীর্ঘক্ষণ কালক্ষেপণ না করাটাই উচিত। আমি মনে করি, আমি ওনাদের সম্মানের সাথে বলবো যে আপনি কি মনে করছেন যে কালক্ষেপণ হচ্ছে? কালক্ষেপণ অবভিয়াসলি হচ্ছে, কারণ ওনাদের অ্যাক্টিভিটিসে আসিফ নজরুল বলতেছে আমরা উইদিন শর্ট টাইম রোড ম্যাপ দিয়ে দিব নির্বাচনে। আবার আরেকজন বলতেছে যে রাজনীতিবিদরা আমাদের এই সকল বক্তব্য বাড়াবাড়ি হচ্ছে। একটু কেমন না জিনিসগুলো? রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে তাদেরকে ব্যর্থ করে দেওয়ার, ব্যর্থ করার জন্য। তো এগুলি ব্যর্থ হইবেন কে ভাই? আপনারা তো আগামী দিনে এমপি হইবেন, আপনারা তো আগামী দিন মন্ত্রী হবেন, কোনো না কোনো দলের হবেন বা নিজেরা দল তৈরি করবেন। এখন আপনারা দল তৈরি করে, আপনারা দল তৈরি করা, এখন আপনারা বলবেন যে আমরা 5টা বছর সময় দেন, আমরা জনগণের কাছে যাব, তারপর আপনারা আমাদের সাথে নির্বাচনে আসেন। এটা কি হয়? এটা কি মেনে নেওয়া যায়? এটা তো মেনে নেওয়া যায় না। তার জন্য উনাদেরকে আমি সম্মানের সাথে বলবো, আপনারা যদি কোনো দল করে শর্ট টাইমের মধ্যে নির্বাচন দেন। আপনারা এখন যে ক্রেজ, এই ক্রেজটা তো আমি মনে করি যে এটা আরো ভালো আনন্দের বিষয়। উনাদেরকে যে ইয়ং জেনারেশনরা গত 14, 18, 24 নির্বাচন দিতে হবে, তারই তো তাদেরকে ভোট দিবে। তারা যদি সঠিকভাবে দেশকে পরিচালনা করতে পারে, সঠিকভাবে যদি এই অন্তর্বর্তী সরকারকে পরিচালনা করতে পারে, তাদের প্রতি জনগণের ইয়ং জেনারেশনের সমর্থন বাড়বে। আর যদি এটাতে ফেল হয় তাহলে সমর্থন কমবে। তার জন্য আমি বলবো যে ওনারা উইদিন শর্ট টাইম আর বেশি কালক্ষেপণ করলে, আমার মনে জনগণের কাছে একসময় জাতীয় পার্টি বলছিল যে আগে সংস্কার পরে নির্বাচন, এখন দেখি জাতীয় পার্টির থেকেও বলছে যে না 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 বাবা, আগে নির্বাচনী যে সংস্কার, আর সংস্কার করার পরও তো আপনি যে নির্বাচিত সরকার আসবে সেই তো এটাকে বৈধ করবে পার্লামেন্টের মাধ্যমে। তাইলে এটাকে দেরি করার তো কোনো প্রয়োজন নাই। আমি সম্মানের সাথে বলবো আপনারা রোডম্যাপ দিয়ে দেন, আমরা নির্বাচনে যে জনগণ উদ্গ্রীব হয়ে রয়েছে ভোটটা দেওয়ার জন্য। সরকার ব্যর্থ হওয়া চলবে না, বা কোনোভাবেই যে কোনোভাবে সরকারকে সফল, আপনি সরকারের কোনো ব্যর্থতা দেখেন কিনা গত 4.5 মাসে? সরকার ব্যর্থ হলে তো আমাদের ব্যর্থতা, সরকারের সফলতাই আমাদের সফলতা। সরকার ব্যর্থতা তখনই হবে যখন জনগণ তার প্রতি বিরূপ ভাব চলে আসবে। সেই বিরূপ ভাবটা যেন না হয়, সেটা রবিউল ভাই যেটা করলো, রুহুল আমিন ভাই যেটা করলো, আর যেটা আমি বলছি, সে বিরূপ ভাব, বিরূপ প্রতিক্রিয়া যেন সৃষ্টি না হয়, সেদিকে আজকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার সেদিকে খেয়াল রাখতে হবে, যেহেতু তারা নির্বাচিত সরকার না। একটা কথা মনে রাখবেন, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তার রাষ্ট্রপতি উনার কাছ থেকে শপথ নিয়েছে স্বাভাবিক নিয়মে 120 দিন নাকি 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, কারণ উনার থেকে তো শপথ নিয়েছে। তাইলে এটা কি এক ধরনের একটা কিন্তু সাংবিধানিক একটা প্রশ্ন থাকে। আবার এই সরকারের সময় আমি দেখলাম, গতকাল বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলাম, রবিউল ভাই গিয়েছেন কিনা জানি না,
উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করবি দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নামের ফলকে কালো কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। আপনারা কি জানেন সেটা? কেন? আই ডোন্ট নো। এখন পত্রিকা আসছে, কেউ সিটি কর্পোরেশনে বলতেছে, কেউ গণপূর্ত মন্ত্রণালয় বলতেছে, এটা কারা করলো, কারা কালো কাপড় দিয়ে ঢাকলো। ইতিহাসকে বাদ দিয়ে কিন্তু ভবিষ্যৎ না, এটা বুঝতে হবে। তার জন্য বলবো যে উনাদের কাছে কিন্তু এই দেশকে যদি কেউ ভাবে আফগানিস্তান বানিয়ে ফেলবে তাহলে তো হইব না। কালকে আমরা বিজয় উল্লাস করার জন্য আমরা শহীদ মিনারে যাব, হ্যাঁ, আমরা সেই শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় শহীদ মিনারে যাব, সবার স্মৃতিসৌধে। হ্যাঁ, তাই গতকালকে যে ঘটনা ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি এই ব্যাপারে সরকার দৃষ্টান্ত রাখা উচিত, এবং যারা এই সকল কাজ করছে এটা ঠিক করছে না, আমি এটা তীব্রভাবে প্রতিবাদ করছি। সকল দলেরই এই বুদ্ধিজীবী দিবস এবং আমাদের কালকে বিজয় দিবসের আমরা সাবার স্মৃতিসৌধে যাব, সেক্ষেত্রে যদি এই সকল ঘটনা ঘটে তো স্বাভাবিক নিয়মে আপনাদের প্রতি যে জনগণের আশা সেটা কি ব্যর্থতা হয়ে দাঁড়াবে না? তার জন্য সম্মানের সাথে বলবো এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। এবং ভাই বললেন না, ওই যে নির্বাচন দিয়েছে, আমার ভোটটা একজন দিয়ে দিছে। আমার না হঠাৎ মনে পড়লো, আমি কাজী ফিরোজ রশিদে ভোট দিতে গেছিলাম, ওই যে কি জানি টিপ দেয় না, কি জানি ওটা, ইভিএমে একটা দিয়েছি 28টা ভোট হয়ে গেছে গা। একটা টিপ দিয়েছে 28টা ভোট হয়ে গেছে গা। ইভিএম তো বোধহয় এখন ব্যান্ড হয়ে গেছে গা, বোধহয় আর হইব না। তাহলে এই সকল দুর্নীতি যে না হয়, দুর্নীতির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছিল, আবার দাঁড়াবে যদি দুর্নীতি হয়।